নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুবোধ ঘোষ রচিত গল্প চিত্তচোকর। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুবোধ ঘোষ রচিত চিত্তচোকর। অনিমা আবার গম্ভীর হয়ে যায়। বুঝতে পারছি না, সুহাসিনীর মুখটাও যেন একটু করুণ হয়ে যায়। মীরার ইচ্ছা, উপদেশ আর পরামর্শের কথাগুলিকে খুশি হয়ে মেনে নিতে সুহাসিনীরও মনের কোথায় যেন বাজছে। খুবই সুখের কথা তো। যদি সৌরভ নিজেই এসে একবার অনিমাকে দেখত আর পছন্দ করে ফেলত। একটা অচেনা মানুষের চোখে পছন্দ ধরবার জন্য মেয়েটা নিজেই দৌড়াদৌড়ি করবে, কালের নিয়ম হলেও ভাবতে ভালো লাগছে না। তবে একথাও ঠিক, সৌরভের মতো ছেলে নিবারণ বাবুর মতো অবস্থার মানুষের আশার কাছে দুর্লভ উপহার। এককালে অবস্থা খুবই ভালো ছিল, এখন সে অবস্থা আর নেই। শুধু মস্ত বড় এই বাড়িটাই আছে, আর একটা গালাকুঠি আছে। গালার বাজারও আর সেরকম নয়। বছর 2 হলো গাড়িটাকে বেচে দিতে হয়েছে। মেয়ের বিয়ের জন্য 5-7 হাজার টাকা খরচ করবার সামর্থ্য অবশ্য আছে, কিন্তু 5-7 হাজারের খরচে যেসব ছেলে পাওয়া যায়, আর এ পর্যন্ত যেসব ছেলের খোঁজ পাওয়া গেছে, তাদের একজনও গুণে ও গৌরবে সৌরভের কাছাকাছি দাঁড়াবার যোগ্যই নয়। তাই মীরা চিঠির পরামর্শটা মেনে নিতেই ইচ্ছে করছে। সৌরভের জন্য বেশ ভালো একটা বাড়ি ঠিক করে ফেলতে দেরি করেননি নিবারণবাবু। টাউন থেকে সামান্য দূরে হিল কানারি যাবার রাস্তার উপরেই ইউক্যালিপটাসে ঘেরা একটা বাড়ি। সবুজ ঘাসে ছাওয়া লন আছে। লনের দুপাশে স্থলপদ্মের ভিড় নিয়ে 2টো স্কোয়ার আছে। ফটকের থামের গায়ে আইভিলতা আর সারি সারি টবেতে গাজীপুরি গোলাপ। মালি বৃন্দাবন বাগান থেকে সব শুকনো পাতা ঝেঁটিয়ে সরিয়ে দিয়েছে। সৌরভ সরকারও এসে পড়েছে। সঙ্গে এসেছে কুক, চাপরাশি, বেয়ারা আর চাকর। সৌরভ যেদিন এলো সেদিন স্টেশনেই উপস্থিত ছিলেন নিবারণবাবু। ট্রেন থেকে নেমে সৌরভই নিবারণবাবুর হাসি ভরা মুখটার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল, আপনিই বোধহয় নিবারণবাবু? 2টো ট্যাক্সি সৌরভ সরকারের সব জিনিসপত্র আর চাকর বাকরদের তুলে নিয়ে চলে গেল। আগে আগে একটা ট্যাক্সিতে চলে গেল সৌরভ সরকার আর মালি বৃন্দাবন। সন্ধ্যা হবার একটু আগে অনিমাকে সঙ্গে নিয়ে যখন হিল রোডের বাড়িটার কাছে এসে দাঁড়ান নিবারণবাবু, তখন বাড়ির বারান্দায় একটি চেয়ারের ওপর বসে বই পড়ছিল সৌরভ সরকার। সত্যি বড় চমৎকার চেহারা। 35 বছর নয়, এ চেহারার বয়স 30-এর বেশি হতেই পারে না। সাদা জিনের ট্রাউজার আর সাদা টুইলের শার্ট পরে আর সাদা চামড়া স্লিপার পায়ে দিয়ে চেয়ারের ওপর বসে আছে একটি চমৎকার পরিচ্ছন্ন আর স্নিগ্ধ চেহারা। নিবারণ বাবুর চোখ দুটোও যেন একটা স্নেহাক্ত আগ্রহে চঞ্চল হয়ে চিকচিক করতে থাকে। অনিমাও বালুচর শাড়ি পরেছে, কিন্তু বাড়ি থেকে বের হয়ে এই সামান্য 1/2 মাইলের ছায়াময় রাস্তাটা হাঁটতেও যেন বারবার হোঁচট খেয়েছে সে। ভয়ানক অপ্রসন্ন 2টো চোখ বারবার যেন ভ্রুকুটি করে কুঁচকে গিয়েছে। দুঃসহ একটা অস্বস্তির নিঃশ্বাস বুকের ভিতরে একটা যন্ত্রণাও ছড়িয়েছে। ছি ছি, সৌরভ সরকার হলই বা একটা মস্ত গৌরব আর মস্ত সৌভাগ্য, কিন্তু অনিমা 30 বছরের বয়সের প্রাণটাও যে এভাবে একটা কাঙাল লোভের মতো এগিয়ে যেতে চাইছে না, একটুও ভালো লাগছে না। নিবারণ বাবু আর অনিমাকে দেখতে পেয়ে ব্যস্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে সৌরভ। নিবারণ বাবু হাসলেন, বললেন,
আমি তোমাকে বিরক্ত করতে আসিনি। অনিমা কি বলবে তাই শুনে নাও। সৌরভ যেন চমকে উঠে প্রশ্ন করে, কে? নিবারণবাবু বললেন, এই তো অনিমা, আমার মেয়ে। অনিমা হাসে, বলে, বিরক্ত বোধ করলেও আপত্তি করতে পারবেন না। আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে চা খাবেন। সৌরভের বিস্ময়ের চোখ দুটো এবার যেন মুগ্ধ হয়ে হেসে ওঠে। সে বলে, বিরক্ত বোধ করব কেন? কখনো না। আচ্ছা, নিশ্চয়ই যাব। চলে যান নিবারণবাবু আর অনিমা। যে পথে দুঃসহ অস্বস্তির হোঁচট খেয়ে খেয়ে অনিমার প্রাণটা কোনো মতে হেঁটে এসেছিল, সেই পথেই আবার ফিরে যেতে হচ্ছে। কিন্তু অনিমার সেই অস্বস্তির ভার যেন লজ্জা পেয়ে রাস্তারই ধুলোর সঙ্গে মিশে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। চোখের সেই অপ্রসন্ন ভ্রুকুটি বা গেল কোথায়? বালুচর শাড়িটাকেও আর কাঙাল লোভের সাজ বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে শাড়িটাকে কি বিশ্রীভাবে এলোমেলো করে পরা হয়েছে। যেন ভয়ে ভয়ে একটা মেঘ দেখতে গিয়েছিল অনিমা, কিন্তু একটা চাঁদ দেখে ফিরে এসেছে। হিল রোডের বাড়িতে ফুল পাঠাতে ভুল করেনি অনিমা। যাকে দেখবার জন্য মনটা সবসময় উৎসুক হয়ে থাকে, সেও হিল রোড ধরে বেড়াতে বেড়াতে এদিকে এসে গালাকুঠির মালিক নিবারণবাবুর টাউনের বাড়িতে আরও দুদিন চা খেয়ে চলে গিয়েছে। দেখে আশ্চর্য হয়েছেন নিবারণবাবু, আর বেশ খুশি হয়েছেন সুহাসিনী। মুখচোরা মেয়ে অনিমা 3 দিনে চেনা এই সৌরভের সঙ্গে এক এক সময় যেন নাকে মুখে কথা বলতে থাকে। সেই ভীতু ভীতু অনিমা নয়, এখন যেন একটা ব্যস্ত হাসির অনিমা ঘরের বাইরের বারান্দায় ঘুরে বেড়ায়। সন্ধে হলেই যেন ছটফট করতে থাকে। সাজ সারতে 8 ঘন্টারও বেশি সময় পার হয়ে যায়, তবু অনিমার শাড়ি আর সাজ যেন অনিমার চোখের পছন্দ হয়ে উঠতে পারে না। এরই মধ্যে একদিন নিজেরই চোখে দেখতে পেয়েছেন সুহাসিনী। চলে যাবার সময় ফটকের কাছে দাঁড়িয়ে সৌরভ যেন খুব আস্তে, খুব ব্যাকুলতার একটা কথা বলল। তা না হলে কথাটা বলতে গিয়ে সৌরভের মুখটা ওরকম লাজুক হয়ে যাবে কেন? অনিমাও যেন চমকে উঠেছে, তারপরেই মাথা হেট করেছে, তারপরেই মাথা নেড়ে হ্যাঁও করেছে। মেয়েটার সারা মুখটাও যেন লাল হয়ে উঠেছে। সন্ধে হবার আগেই বের হয়ে যায় অনিমা। আজ একাই হিল রোডের বাড়িতে গিয়ে তার সঙ্গে বেড়াতে বের হতে হবে। যার চোখের দিকে তাকিয়ে বুঝতে আর কিছু বাকি নেই অনিমার, শুধু আজকের জন্যে এই আহ্বান নয়, চিরকালের জন্যে। মীরা পিসিমা যেন মিছিমিছি একটা ভয় দেখিয়েছিলেন, যেন একটা তপস্যার জন্য অনিমাকে প্রস্তুত হতে বলেছিলেন। কিন্তু কিছুই দরকার হয়নি। মুখ খুলে বেহায়ার মতো স্পষ্ট করে একটা কথাও বলতে হয়নি। স্নিগ্ধ হাসির মানুষটার নিজেরই চোখ দুটো বারবার পিপাসিতের মতো অনিমার মুখের দিকে তাকিয়ে কত স্পষ্ট করে সবই বুঝিয়ে দিয়েছে। অনিমার আশার মনটাকে ধন্য করে দিয়েছে। হিল রোডের উপর একটা দেবদারুর কাছে দাঁড়িয়ে আছে সেই অভ্যর্থনা। সেই সাদা জিনের ট্রাউজার আর টুইলের শার্ট, পায়ে সাদা চামড়ার শু। চোখ দুটো কালো নয়, কেমন যেন নীলাভ আর নিবিড়। এক এক সময় মনে হয় সে চোখে যেন নীল আকাশের ছায়া হাসছে। অনিমা হাসল, বলল, মনে হচ্ছে কিছু সন্দেহ করে রাস্তার ওপর এসে দাঁড়িয়েছেন। কিসের সন্দেহ? মনে করছিলেন বোধহয় আমি আসবো না। তা একবার মনে হয়েছিল ঠিকই। কেন? এখানে এসে এই 3 দিনের মধ্যেই এত বড় একটা উপহার পেয়ে যাব, এতটা যে বিশ্বাস করতে সাহসী হয়নি অনিমা। কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে তোমার মতো মেয়ে আমার মতো মানুষের একটা অনুরোধের কথা শুনে। ইস, ও কথা বলো না। কেন? তোমার মতো মানুষ আমাকে ডাকতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবতে সাহস পাই না।
হিল রোড ধরে অনেক দূর এগিয়ে যায় অনিমা আর অনিমার ভালোবাসার সৌরভ। রোডটা যেখানে খুব বেশি নিরিবিলি, সেখানে দুজনে হাত ধরাধরি করে হেঁটে যেতেও ভুলে যায় না। মাঝে মাঝে অনিমার গলার উচ্ছল হাসির শব্দ শুনে সড়কের পাশের করঞ্জ গাছের কাক ফুরুত করে উড়ে পালিয়ে যায়। হিল রোড ধরে ফেরবার পথটাও আবছায়াময় সন্ধ্যার মায়ায় ঢাকা পড়ে যেন কল্পলোকের একটা কুহকের পথ হয়ে যায়। সত্যিই তো, কোনোদিনও কল্পনাতেও অনুভব করতে পারেনি অনিমা মনের মতো সঙ্গীর হাত ধরে পথ চলতে হলে প্রাণটা এমন বিহ্বল হয়ে যায়। চলো, তোমাকে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি অনিমা। অনিমা হাসেন। এখনই পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে তো করে না, কিন্তু আজ আর উপায় নেই। কেন? এখনই একবার স্টেশনে যাব, সাহেব আসবেন বোধহয়। কোথাকার সাহেব? ইঞ্জিনিয়ার সরকার সাহেব। সরকার সাহেব কে? সৌরভ সরকার, তোমাদের মধুপুরের পিসিমাদেরই তো কিরকম যেন আত্মীয় হন। অনিমার বুকের ভেতর থেকে দুঃসহ একটা আর্তনাদ যেন গুমড়ে ওঠে। সে বলে, কি বলছো তুমি? কি ভয়ঙ্কর কথা! তাহলে তুমি কে? তুমি? ফুপিয়ে কেঁদে ওঠে অনিমা। আমি তো সরকার সাহেবের স্টেনোটাইপিস্ট ক্লার্ক। তোমার নাম? তাও জানো না? না। এ তো বড় আশ্চর্যের কথা। যতই আশ্চর্যের কথা হোক, বলো, বলে ফেলো, তাড়াতাড়ি বলে দাও। আমি বিনয় দত্ত। তুমি তাহলে সরকার সাহেব আসবার আগেই? হ্যাঁ, স্টাফ তো আগেই আসে, তারপর সাহেব। কিন্তু আমি যে ব্যাপারটা এবার বেশ স্পষ্ট করে বুঝতে পারছি অনিমা। কি বুঝেছ তুমি বিনয় দত্ত? তুমি ভুল করে আমাকেই সরকার সাহেব মনে করে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনিমা, তুমি সব ভুলে যাও। তোমার বাবাকে বলো, তিনিও যেন আমাকে ক্ষমা করেন। হিল রোডের সন্ধ্যার আবছায়ার মধ্যে দাঁড়িয়ে অনিমা যেন অদৃষ্টের একটা বিদ্রূপের করুণ ভাষার আক্ষেপ শুনছে। স্টেনোটাইপিস্ট বিনয় দত্তের গলার স্বর যেন আবার ভয় পেয়ে ছটফটিয়ে ওঠে। আমি তোমাকে কথা দিচ্ছি অনিমা, সরকার সাহেব এলেই তার কাছ থেকে যেভাবেই হোক ছুটি আদায় করে আমি দুদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। আপনি এখন যান, শিগগির চলে যান, এক্ষুনি। স্টেশনের দিকে চলে যায় বিনয়, আর অনিমা তার বালুচরের শাড়ির আঁচলটাকে দাঁতে চেপে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে যায়। সকালবেলা একটা চিঠি হাতে নিয়ে হাসতে থাকে অনিমা। মধুপুরের মীরা পিসিমা লিখেছেন চিঠিটা। খামের চিঠি নয়, একটা পোস্টকার্ড। অনিমার কাছে নয়, নিবারণ বাবুর কাছেই এই চিঠি দিয়েছেন মীরা। সৌরভ কলকাতা গিয়েছে, বোধহয় 7 দিন পরেই তোমাদের ওখানে পৌঁছে যাবে। সৌরভের স্টেনো ক্লার্ক বিনয়কে বলে দিও যেন স্টেশনে উপস্থিত থাকে। নিবারণবাবু আর সুহাসিনী যেন আর্তনাদ করবারও শক্তি হারিয়েছেন, কিন্তু চেঁচিয়ে হেসে উঠল অনিমা। আশ্চর্য! সে বলল, আমাকে এখনই একবার বেরোতে হচ্ছে বাবা। নিবারণবাবু আর সুহাসিনী দুজনেই মুখ তুলে তাকালেন। মেয়েটি কি পাগল হয়ে গিয়েছে? কিন্তু না, সত্যিই যে বেশ সুন্দর করে সেজেছে অনিমা। সত্যিই বাইরে যাবে বলে মনে হচ্ছে, কিন্তু কোথায় যাবে? আর ওরকম অদ্ভুতভাবে হাসছেই বা কেন? সুহাসিনী বললেন, কোথায় যাবি মা? যার কাছে জোর করে পাঠাতে চেয়েছিলে তার কাছে। তার মানে? দেখে আসি সৌরভ সরকার এসেছেন কিনা। বোধহয় এসেছেন। না মা, এখনই যে কাজ নেই। মনে হচ্ছে তুমি ভুল করে আবোল তাবোল কথা বলে ফেলবে। তোমার মন ঠিক নেই। না মা,
কিচ্ছু ভুল হবে না, কোনো আবোল তাবোল কথা বলবো না। মীরা পিসিমা যা বলে দিয়েছে ঠিক তাই বলবো। সুহাসিনী আর নিবারণবাবু বেশ কিছুক্ষণ ধরে অপলক চোখ তুলে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকেন, যেন কালের নিয়মের আরও একটা বিস্ময় দেখছেন। নিয়মটা সত্যিই যে একটা প্রজাপতি, এরই মধ্যে ভুলে গিয়েছে এতক্ষণ কোথায় ছিল আর কোন বনের ফুলের পরাগ পাখায় মেখেছিল। অনিমার হাসিটাও যেন একটা নতুন ব্যস্ততা। কালকের সন্ধ্যাবেলার হাসিটাকে আর সেই হাসির মনটাকেও বোধহয় তুচ্ছ অকেজো ধুলোর মতো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে অনিমা। সুহাসিনী আর নিবারণবাবুর চোখে একটা আতঙ্কও যেন থমকে রয়েছে। মেয়েটার ভাগ্যটা নতুন আশা নিয়ে আবার একটা নতুন বিদ্রূপের কাছে যাচ্ছে না তো? সুহাসিনী বললেন, নিশ্চিন্তিত হতে পারছি না মা। কেন? সত্যি করে বলতো মা, সৌরভের সঙ্গেই দেখা করতে যাচ্ছিস তো? সত্যি সত্যি সত্যি। নিবারণবাবু কোনো কথা না বলে আবার ঘরের ভিতর চলে যান। সুহাসিনী বলেন, সৌরভকে কি বলবি? যা বলা উচিত, যা বলে দিয়েছেন মীরা পিসি তাই বলবো। চা খেতে নেমন্তন্ন করব। সুহাসিনী যেন কুণ্ঠিতভাবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন, বলেন, হায় তবে। লনের ঘাসের ওপরে বেতের চেয়ারে বসে আছেন সৌরভ সরকার। বেশ দৃঢ় বলিষ্ঠ চেহারার মানুষ, বেশ হাসিখুশি মুখ। গলা থেকে খুলে নেওয়া টাইটাকে কাঁধের ওপর ফেলে রেখেছেন। দাঁতে পাইপ কামড়ে ধরে এক মনে খবরের কাগজ পড়ছেন। ফটকের থামের গায়ে আইভিলতা দুলছে। একবার থমকে দাঁড়ায় অনিমা, যেন একটা মূর্ছার ঘোর হঠাৎ ভেঙে গিয়েছে। তাই হঠাৎ চমকে উঠেছে অনিমা। কিন্তু কেন? কিসের জন্য? কোথায় কার কাছে ছুটে চলেছে অনিমার উদ্ভ্রান্ত ইচ্ছেটা? সত্যিই কি সৌরভ সরকারের কাছে কোনো আশা নিয়ে আর অদ্ভুত এক লোভের অভিসারের নায়িকা হয়ে এখানে এসেছে অনিমা? কিংবা সৌরভ সরকারের সঙ্গে দেখা করবার ছুতো করে আর কাউকে দেখতে এসেছে? না, চলে যায়নি। ওই যে এখনো ওই বারান্দার ওপরে একটা টেবিলের কাছে বসে আছে সেই ক্ষমা চাওয়া আর আতঙ্কিত আত্মাটা। হাতের পাশে একগাদা কাগজের ফাইল। ছোট টাইপরাইটার মেশিনটাকে প্রায় বুকের কাছে নিয়ে আর মাথা ঝুঁকিয়ে ব্যস্তভাবে টাইপ করছে। ঠুকঠুক ঠুকঠুক শব্দ করে বাজছে টাইপরাইটার। যেন বিনয় দত্ত নামে নিতান্ত একটা কাজের মানুষের পাঁচরা শব্দ করে বাজছে। ওই মানুষ আর কালকের সেই মানুষ এক নয়। মুখ তুলে একবার তাকিয়েছে বিনয় দত্ত, কিন্তু চোখের ওই শান্ত উদাস ভাবটা দেখে মনে হয় অনিমাকে জীবনে কোনো দিনও দেখেনি বিনয় দত্ত। অনিমার চোখে ছোট্ট একটা ভ্রুকুটি শিউরে ওঠে। ডাক দিয়েছে সৌরভ সরকার, আসুন। চমকে ওঠে অনিমার আনমনা কৌতূহলের দুটো চোখ। এমন আহ্বান শুনতে পাবে বলে বোধহয় কল্পনা করতে পারেনি অনিমা। যেন বাবা মা আর মীরা পিসিকে একটা বাজে স্বপ্নের ভুল ধরিয়ে দেবার জেদ নিয়ে এখানে এসেছে অনিমা। যেন একটা পরীক্ষাকে একটু পরীক্ষা করে চলে যেতে হবে। সৌরভ সরকারকে একবার চা খেতে নেমন্তন্ন করতে হবে। তারপর বাবা আর মা দেখতেই পাবেন, আর মীরা পিসিও চিঠি পেয়ে জানতে পারবেন সৌরভ সরকার নিবারণবাবুর বাড়ির চায়ের নেমন্তন্ন শুনে মনে মনে হেসেছে, যেতে ভুলেও গিয়েছে। ১,৫০০ টাকা মাইনের মানুষ এক দেউলে গোছের গালা মার্চেন্ট নিবারণবাবুর মেয়েকে একটু করুণার চক্ষেও দেখবার সময় পায়নি সৌরভ সরকার। ঠিকই, অনিমার মুখের সেই ব্যস্ততার হাসিটাকে ঠিক বুঝতে পারেনি নিবারণবাবু আর সুহাসিনী। সৌরভ সরকারের মতো গৌরবকে তপস্যা করলেও যে নিবারণবাবুর মতো মানুষের মেয়ের কোনো লাভ হবে না, এই সহজ সরল সত্যটাকে পৃথিবীকে বুঝিয়ে দেওয়ার জন্যই অনিমা
যেন দুঃসাহস করে একটা ভুয়ো অভিসারে এখানে এসেছে। সৌরভ হাসে, বলে, বসুন আপনি, আপনাকে আপনার পরিচয় আর বলতে হবে না, আমি জানি আপনি কে। মীরা বৌদি আপনাদের কথা আমাকে আগেই বলে রেখেছেন। হাসতে চেষ্টা করে অনিমা, কিন্তু হাসিটা যেন একটা এলোমেলো করুণ হাসি, যে করুণ হাসি আরও এলোমেলো হয়ে যায় যখন সৌরভ সরকারের চোখ দুটো বেশ নিবিড় হয়ে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকে। ভুলেই গিয়েছে অনিমা, তাই প্রাণপণে স্মরণ করতে চেষ্টা করে কি যেন বলবার ছিল, কি যেন বলবার জন্য এখানে এসেছে সে। চিঠিতে কি যেন লিখেছিলেন মীরা পিসিমা? চলুন আপনার বাবা আর মার সঙ্গে দেখা করে আসি। অনিমা বলে, বাবা আর মা দুজনেই বলে দিয়েছেন। কি বলুন তো? আপনি আজ আমাদের বাড়িতে চা খাবেন। তবে আর দেরি কেন? কাঁধের ওপর ফেলে রাখা টাইটাকে ট্রাউজারের পকেটে পুরে দিয়ে ব্যস্ত হয়ে ওঠে সৌরভ সরকার, বলে, চলুন। ফটকের থামের গায়ে জড়ানো আইভিলতায় যেন ঝোড়ো হাওয়ার টান লেগেছে, পাতাগুলি যেন ছিঁড়ে পড়তে কিংবা উড়ে যেতে চায়। ভয়ানক দুলছে, ভয়ানক কাঁপছে। মনে হয় অনিমার যেন সৌরভ সরকারের উচ্ছল খুশির বাতাসটায় ঝড় হয়ে উঠেছে। ফটকটা পার হবার সময় সৌরভ সরকার যেন নিজের মনের খুশির আবেগেই বলে ওঠে, ভালোই হলো, 3-4 দিন তেমন কোনো কাজ নেই, খুব কুড়েমি করে নেওয়া যাবে। নয়তো আপনাদের বাড়ির চায়ের আসরে বসে, অবশ্য আপনি যদি বলেন তবেই যাব। অনিমা বলে, কি বললে? বলছি আপনি যদি বলেন তবেই যাব। হ্যাঁ, যাবেন বই কি, রোজই যাবেন। রোজই সম্ভব হবে না যদিও, আমার স্টেনো ক্লার্ক বিনয় ছুটি নিয়ে আজই সন্ধ্যার ট্রেনে চলে যাচ্ছেন, তাই 3-4 দিন, তার মানে নতুন ক্লার্ক না আসা পর্যন্ত একটু জিরিয়ে নিতে পারা যাবে, এই আর কি। রাস্তার পাশের একটা গাছের গায়ে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে অনিমা, যেন মাথাটা তার হঠাৎ ঘুরে গিয়েছে, টলে উঠেছিল তার পা দুটো, আর চোখেও সে যেন কিছুই দেখতে পাচ্ছে না। তাই বিবশ শরীরটাকে সামলাবার জন্যেই গাছের গায়ে হাতের ভর রেখে দাঁড়িয়ে পড়েছে অনিমা। কি হলো? অনিমা বললে, না কিছু নয়। কিন্তু মুখ ফিরিয়ে তাকায় অনিমা, যেন পিছন থেকে কেউ অনিমার বালুচর শাড়ির আঁচলটাকে ধরে হ্যাঁচকা টান দিয়েছে। দেখতে পাওয়া যায় বারান্দার উপরে একেবারে শান্ত ও সুস্থির হয়ে দাঁড়িয়ে আছে বিনয় দত্ত। এদিকেই তাকিয়ে আছে, যেন সত্যিকারের একটা কুহকের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সুহাসিনী বললেন, সৌরভ যা বলে গেল তাতে তো এই ধারণাই করতে হয়। হ্যাঁ রে, সৌরভেরও কোনো আপত্তি নেই। নিবারণ বাবু বললেন, আমারও ধারণা তাই, আর কত স্পষ্ট করে বলবে? হ্যাঁ। ঘরের ভিতরে বসে অনিমাও শুনতে পায়। শুনেও অনিমার চোখে মুখে কোনো কৌতূহল চঞ্চল হয়ে ওঠে না, কারণ অনিমারও যে তাই ধারণা। যাবার সময় বারান্দায় দাঁড়িয়ে আর বেশ স্নিগ্ধ স্বরে অনিমাকে যে কটা কথা বলেছে সৌরভ, সে কথা সুহাসিনী আর নিবারণবাবু ঘরের ভেতরে বসেই শুনতে পেয়েছেন। মীরা বৌদি আমাকে একটা কথা বলেছিলেন অনিমা, কিন্তু থাক, আজ আর বলতে চাই না। আসলে এত তাড়াতাড়ি বলে ফেলা বোধহয় উচিত নয়। এই কথাগুলি বলে চলে গিয়েছে সৌরভ। আর অনিমা, সেই যে ছটপটিয়ে ছুটে গিয়ে ঘরের ভিতরে বসেছে, তারপর এতক্ষণের মধ্যে একবারও বাইরে আসেনি, একটা কথাও বলেনি। কিন্তু চমকে ওঠেন নিবারণবাবু আর সুহাসিনী।
ঘর থেকে বের হয়েছে অনিমা। আর কি আশ্চর্য, যেন বাইরে যাবার জন্যই সেজেছে। আজই এই সন্ধ্যায় আবার কোথায় যাওয়ার জন্য মেয়ের মন এত ব্যস্ত হয়ে উঠল? এ কি, মেয়েটা কাঁদছে কেন? চেঁচিয়ে ওঠেন সুহাসিনী। কি রে, কি হলো কি তোর? আমি যাচ্ছি। কোথায়? স্টেশনে। স্টেশনে কেন? বিনয় বোধহয় সন্ধ্যার ট্রেনে চলে যাবে মা। তা চলে যাক না বিনয়, আশ্চর্য। যাবে কেন? বিনয়ের ইচ্ছা, তাই বিনয় চলে যাবে। বিনয়ের কাছে তোর কিসের কাজ? হ্যাঁ, কাজ আছে বই কি, তা না হলে যাবে কেন? কি কাজ বলতো? দাঁড়াও, আগে ডেকে আনি। যাবার আগে এবারে চা তো খেয়ে যাক। বিনয় আবার এসে এখানে চা খাবে কেন অনিমা? কারণ তোমাদের মেয়ের সঙ্গে বিনয়ের বিয়ে হবে বলে। কে বললে? হ্যাঁ, আমি বলছি, আমি অনিমা। নিবারণবাবুর মুখের দিকে তাকান সুহাসিনী। তারপর দুজনেই একসঙ্গে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বলতে চাইছে অনিমা? আজকের সকালবেলার হাসিটাই মিথ্যে, আর এই সন্ধ্যার কান্নাটাই তাহলে সত্যি? নিবারণবাবু বললেন, আমার আর কিছু বলার নেই। সুহাসিনী বললেন, আমি ভাবছি মীরাকে আমি তবে বোঝাবো কি বলে। শুধু হেসে ফেলে অনিমা, বলে, মা, একটা চিঠি লিখে জানিয়ে দেবে ভগবানের ইচ্ছে যা হবার ছিল তাই হয়েছে। শুনছিলেন আজকের গল্প, শ্রী সুবোধ ঘোষ রচিত গল্প চিত্তচোকর। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।